অনেক দিন আগের কথা। একটি ছোট গ্রামে থাকতো দুই বোন। বড় বোন রিমি আর ছোট বোন রিমা। ছোটবেলাতেই তারা তাদের বাবা মাকে হারায়। তাদের মাথার উপর কোনো ছায়া ছিল না, ছিল শুধু একটি ভাঙা কুঁড়ে ঘর আর একে অপরের প্রতি অগাধ ভালোবাসা। বোন, তুই গিয়ে নদী থেকে জল নিয়ে আয়, আমি রান্নাটা বসিয়ে দেই। হ্যাঁ আপু, আমার অনেক খিদে লেগেছে, তুমি রান্নাটা বসিয়ে দাও, আমি নদী থেকে জল আনছি। সাবধানে যা, সোজা নদী থেকে জল নিয়ে বাড়ি ফিরবে, অন্য কোথাও যাবি না। অন্য আর কোথায় যাব আপু, তুমি এত চিন্তা করো না তো, আমি যাব আর নদী থেকে জল নিয়ে তাড়াতাড়ি চলে আসব। মীরা নদী থেকে যেই জল আনতে যাবে, তখন হঠাৎ একটা অদ্ভুত শব্দ বাতাসে ভেসে আসে। কি যেন একটা অদ্ভুত শব্দ হলো, ওইদিকে গিয়ে দেখবো একবার, দাঁড়িয়ে না থেকে একবার না হয় দেখে আসি। মীরা দেখতে পায় আহত একটা পাখি মাটিতে পড়ে আছে। এ কি, পাখিটাকে দেখে মনে হয় আঘাত পেয়েছে। পাখিটার শরীর থেকে রক্ত বের হচ্ছে। আশেপাশে দেখি তো ঔষধি গাছ আছে কিনা। চিন্তা করো না পাখি, এইটা লাগিয়ে দিলে তুমি একদম সুস্থ হয়ে যাবে। এই তো, পাখিটা সুস্থ হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে। এই রে, আমাকে তো নদী থেকে জল নিয়ে যেতে হবে। আপু বারবার করে বলে দিয়েছিল দেরি না করতে। মীরা তাড়াতাড়ি নদী থেকে জল নিয়ে বাড়িতে ফিরে আসে। কী রে, তোর এতক্ষণে আসার সময় হলো? সে কখন গিয়েছিলি? জল আনতে কি এতক্ষণ লাগে? কি করছিলি এতক্ষণ? আপু, মীরা রিমিকে সব ঘটনা খুলে বলে। এরপর, ভালোই করেছিস, কিন্তু বোন, জঙ্গলের ভিতরে একা একা যাওয়াটা তোর জন্য নিরাপদ না। আর কোনোদিন একা একা যাবি না জঙ্গলে। ঠিক আছে আপু, এখন রান্না শেষ করেছো? আমার অনেক খিদে লেগেছে। হ্যাঁ, রান্না করেছি, তুই ভালো করে হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বাড়ছি। ঠিক আছে আপু, আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি। আপু, আজ ভাতটা খুব কম হয়েছে, তুমি একটু বেশি খাও, আমার তেমন খিদে নেই। না রে, আমরা দুজন সমান ভাগ করে খাবো। যদি কাল আর একটা বাড়িতে কাজ জুটে যায়, তাহলে হয়তো একটু ভালো বাজার করতে পারবো। হ্যাঁ, উপরওয়ালা চাইলে সবই হবে, আমাদেরকে শুধু মন দিয়ে কাজ করতে হবে। আপু, আমাদেরও কি কোনোদিন নিজের একটা সুন্দর ঘর হবে না? অবশ্যই হবে, সৎ পথে পরিশ্রম করলে দেখবি উপরওয়ালা একদিন না একদিন আমাদের কষ্টের প্রতিদান দেবেন। তোমার কথা শুনলে আমার সব দুশ্চিন্তা চলে যায়। আশা হারাবি না, চল, যা আছে দু বোন মিলে খেয়ে নেই, কাল আবার ভোরে কাজে যেতে হবে। হ্যাঁ আপু, উপরওয়ালা নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। হ্যাঁ, আর তোকে কত করে বললাম পড়াশোনাটা চালিয়ে যা, তুই তো আমার কোনো কথাই শুনছিস না। আপু, যা আয় হয় তা দিয়ে তো আমাদের খাওয়াই চলে না, পড়াশোনার খরচ কি করে চালাবো? আর আমার কথা কি বলছো? তুমিও তো পড়াশোনায় কত ভালো ছিলে, তারপর সংসার চালাতে পড়াশোনাটাই ছেড়ে দিলে। আমাকে নিয়ে ভাবিস না। আপু, মন খারাপ করো না, এখন দুই বোন মিলে কোনোভাবে দিন কাটলেই হলো। হ্যাঁ রে বুড়ি, খা দেখি এখন, ভাত যে ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমরা আজকে আসতে এত দেরি করলে কেন? গিন্নিমা, রাস্তা অনেক দূরে ছিল, তাই দেরি হয়ে গেছে। অজুহাত দেখিও না, তোমাদের তো মাইনে দিয়ে রাখি,
আরেকদিন এত বেলা করে আসলে মাইনে থেকে কেটে দেব। ঠিক আছে গিন্নিমা, আর এমন দেরি হবে না, এবারের মতো ক্ষমা করে দিন। ঠিক আছে, এখন অনেকগুলো কাজ পড়ে আছে, গিয়ে তাড়াতাড়ি শেষ করো। আপু, আজও অনেক কাজ করলাম, কিন্তু যা মাইনে পাই তাতে দুজনের পেটই ভরে না। পেট না ভরলেও মনটা যেন খারাপ না হয়। বোন, উপরওয়ালা নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু রেখে দিয়েছেন। কখনো কখনো খুব কষ্ট হয় আপু, সবাই কত ভালো ভালো খাবার খায়, আর আমরা। অন্যের সুখ দেখে মন খারাপ করিস না, আমাদের যা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আপু, যদি আমরা অন্যদের মতো একটু চালাকি করতাম তাহলে হয়তো এত কষ্ট করতে হতো না। না মীরা, অন্যায় করে পাওয়া সুখ বেশি দিন থাকে না। আমরা কখনো চুরি করব না, কারো ক্ষতিও করব না। তুমি সব সময় এত শক্ত থাকো কিভাবে? কারণ আমি বিশ্বাস করি, ভালো মানুষের কষ্ট উপরওয়ালা একদিন ঠিকই দূর করেন। তাহলে আমিও তোমার মতো বিশ্বাস রাখবো। এটাই তো আমার বোন। চল বাড়ি যাই, আজ যা আছে দুজনে ভাগ করে খাবো। এই মীরা, এই রিমি, সারাদিন অন্যের বাড়িতে কাজ করে আর কতদিন কাটাবে? আমাদের কথা ভাবো, বিয়ে করলে আর এত কষ্ট করতে হবে না। আপু চলো, এখানে দাঁড়াবে না? হ্যাঁ চল। আরে, উত্তর না দিয়ে চলে যাচ্ছ কেন? কিছু তো একটা বলে যাও, সুন্দরী রমণীরা। আপনাদের কতবার করে বলেছি, আমরা আপনাদের প্রস্তাবে রাজি না। আমাদের পথ ছেড়ে দিন, আমরা কাজ শেষে বাড়ি ফিরছি। বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আমাদের প্রস্তাবে কি সমস্যা? সারা জীবন সুখে রাখবো তোমাদের। বিয়ে অনেক সম্মানের বিষয়, এভাবে রাস্তায় দাঁড়িয়ে এসব কথা বলা ঠিক নয়। আমরা এখন শুধু নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি, দয়া করে আমাদের বিরক্ত করবেন না। আচ্ছা, তোমরা যাও। দেখেছো আপু, এই অসভ্য লোক দুটো আজকেও রাস্তা আটকালো। এইভাবে চলতে থাকলে দেখো, একদিন ওদের আচ্ছা করে শিক্ষা দেব। না বোন, ওদের সাথে লড়াই করা ঠিক হবে না। দেখবি আস্তে আস্তে ওরা নিজেরাই একদিন চুপ হয়ে যাবে। আপু, মানুষ এভাবে কথা বললে খুব খারাপ লাগে। মানুষের কথা থামানো যায় না, কিন্তু নিজের সম্মান ধরে রাখা যায়। আমরা সৎভাবে চলবো, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। দুজন সেখান থেকে চলে যায়। পরদিন বিকেলবেলা কাজ শেষে ক্লান্ত শরীরে দুই বোন বাড়ি ফিরছে। তাদের হাতে একটি ছোট কাপড়ের ব্যাগ, যার ভিতরে আছে নিজেদের জন্য কেনা দুটি রুটি। হঠাৎ তারা দুজন রাস্তার পাশে একটি বৃদ্ধাকে মাটিতে পড়ে থাকতে দেখে। তারা তাড়াতাড়ি ওই বৃদ্ধার কাছে যায়। আপু, দেখো, একজন বৃদ্ধা মাটিতে পড়ে আছেন। হ্যাঁ, ডেকে দেখি তো একবার। মা, শুনতে পাচ্ছেন? আপনার কি হয়েছে? মা, সকাল থেকে কিছু খাইনি, হাঁটতে হাঁটতে আর শক্তি পাচ্ছিলাম না, তাই এখানেই বসে পড়েছি। আপু, ওনার অনেক খিদে লেগেছে। বোন, আমাদের জন্য কেনা রুটিগুলো ওনাকে দে। কিন্তু আপু, তাহলে আমরা কি খাবো? আমরা না হয় আজকে একটু কম খেয়ে থাকবো, আগে ওনার প্রাণটা বাঁচুক। এই নিন, ধীরে ধীরে খান, তাড়াহুড়া করবেন না। উপরওয়ালা তোমাদের মঙ্গল করুক মা। তোমরা না এলে হয়তো আজ আমি এখানেই মরে পড়ে থাকতাম। মা, আপনার বাড়ি কোথায়? আমরা আপনাকে পৌঁছে দেই। এই সামনের বাঁশঝাড়ের পাশের ছোট্ট কুঁড়ে ঘরটা। কিন্তু আমি একা হাঁটতে পারবো না, আমার শরীরে যে জোর পাচ্ছি না মা।
চিন্তা করবেন না, আমরা আছি, আমরা আপনাকে পৌঁছে দেব। তোমরা নিজেরাও তো খুব গরিব, তবুও আমাকে নিজের খাবার দিয়ে দিলে কেন মা? ক্ষুধার কষ্ট আমরা জানি মা, তাই কাউকে ক্ষুধার্ত দেখে চলে যেতে পারি না। উপরওয়ালা আমাদের না হয় আজ কম খাওয়াবেন, কিন্তু আপনাকে না খাইয়ে আমরা শান্তি পেতাম না। তোমাদের মতো দয়ালু মানুষ আজকাল খুব কম দেখা যায়। উপরওয়ালা তোমাদের জীবনে এমন সুখ দেবেন যা আজ তোমরা কল্পনাও করতে পারছো না। দুই বোন মিলে বৃদ্ধাকে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দেয়। বৃদ্ধা তাদের দিকে ভরা চোখে তাকিয়ে দোয়া করতে থাকেন। এরপর দুই বোন হাসি মুখে আবার নিজেদের বাড়িতে হাঁটতে শুরু করে। কয়েকদিন কেটে গেল। গ্রামের মানুষ জানতে পারল সেই বৃদ্ধা ছিলেন এক ধনী কিন্তু নিঃসন্তান মহিলা। সেই দিনের ঘটনা বৃদ্ধা এক মুহূর্তের জন্য ভুলতে পারলেন না। নিজেরা না খেয়ে শেষ রুটিটুকু তাকে খাইয়ে দেওয়া আর কাঁধে ভর দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বারবার তার মনে পড়তে লাগলো। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন সেই দুই বোনকে আবার নিজের কাছে ডেকে পাঠাবেন। তাই সে তাদেরকে ডেকে আনতে একজন লোক পাঠালেন। জি বলুন। তোমরা কি রিমি আর মীরা? জি আমরাই। কেন, কোনো সমস্যা হয়েছে? আমরা কি কোনো ভুল করেছি? না, কয়েকদিন আগে তোমরা যে বৃদ্ধাকে সাহায্য করেছিলে তিনি তোমাদেরকে তার বাড়ি যেতে বলেছেন। তিনি কি অসুস্থ হয়ে পড়েছেন? না, এখন তিনি অনেক ভালো আছেন, শুধু তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চান। আচ্ছা, আমরা এক্ষুনি যাচ্ছি। দুই বোন বাড়িতে ঢুকতেই বৃদ্ধা হাসি মুখে তাদের দিকে এগিয়ে আসেন। এসো মা, এসো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আপনি এখন কেমন আছেন? অনেক ভালো আছি মা, তোমাদের দোয়া আর সেবার কারণে আজ আমি সুস্থ হয়ে আছি, তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। সুস্থ আছেন, এটা শুনে খুব ভালো লাগছে। সেদিন তোমরা নিজেরাই ক্ষুধার্ত ছিলে, তবুও শেষ রুটিটুকুও আমাকে খাইয়ে দিলে। তখন আপনার কষ্টটাই আমাদের কাছে বড় মনে হয়েছিল। ক্ষুধার্ত একজন মানুষকে সাহায্য করা এটা আমাদের কর্তব্য। তোমাদের মতো মেয়ে আমি জীবনে খুব কম দেখেছি। মা, আমি একটা কথা বলতে চাই। জি বলুন। মা, আমার অনেক সম্পদ আছে, কিন্তু আপন বলে ডাকার মতো কেউ নেই। যদি তোমরা রাজি থাকো, আজ থেকে তোমরা আমার নিজের মেয়ের মতো এই বাড়িতে থাকবে। না মা, আমরা কিভাবে আপনার বাড়িতে থাকব? আপনি আমাদের এত দয়া করছেন, কিন্তু আমরা তার যোগ্য না। আমরা আপনার ভালোবাসা পেয়েই খুশি, আপনাকে মাঝে মাঝে দেখতে আসব। তোমরা কি মনে করছো আমি তোমাদের দান করছি? না মা, আমি আমার শূন্য সংসারে দুটি মেয়ে খুঁজে পেয়েছি। তোমরা আমার শেষ বয়সের সঙ্গী হবে না মা? কিন্তু গ্রামের মানুষ যদি ভুল বুঝে, ওরা যদি ভাবে আমরা আপনার সম্পত্তি লোভে পড়েছি। মানুষ যা খুশি বলুক, আমি জানি তোমরা আমার জীবন বাঁচিয়েছ। তোমাদের মতো সৎ মেয়ে আমার আপন সন্তান হলেও আমি এর চেয়ে বেশি ভালোবাসতে পারতাম না। আপনি সত্যিই আমাদের নিজের মেয়ের মতোই দেখবেন? উপরওয়ালাকে সাক্ষী রেখে বলছি, আজ থেকে তোমরা আমারই মেয়ে। তোমাদের আর একা লড়াই করতে হবে না। আমি খোঁজ নিয়ে দেখেছি, তোমরা জীবনে অনেক কষ্ট করেছো। আপু, মনে হচ্ছে উপরওয়ালা আমাদের দোয়া শুনেছেন। যদি আপনি আমাদের সত্যিই মেয়ে হিসাবে গ্রহণ করেন, তাহলে আমরা আপনার সেবা করব। আপনাকে কখনো একা থাকতে দেব না। আপনাকে নিজের মায়ের থেকে কম চোখে দেখব না। এটাই তো আমি চাই মা, সম্পদ নয়। আমি একটি পরিবার চাই,
যেখানে শুধু একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা থাকবে। সেই দিন দুই বোন কোনো ধন সম্পদের লোভে নয়, একজন মায়ের স্নেহ আর একটি পরিবারের আশ্রয় গ্রহণ করেছিল। আর বৃদ্ধাও ফিরে পেলেন তার হারিয়ে যাওয়া সংসারের উষ্ণতা। কয়েক বছর পর সকালে গ্রামের একটি স্কুল থেকে মীরা ক্লাস শেষ করে বের হচ্ছে। অন্যদিকে রিমি গ্রামের স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে রোগীদের সেবা করে ফিরছে। বিকেলে দুই বোন বাড়ি বসে কথা বলছে। আপু, আজ আমার এক ছাত্রী বলল বড় হয়ে সেও শিক্ষিকা হতে চায়। শুনে খুব ভালো লাগলো। খুব ভালো খবর। আজ আমার কাছেও এক অসুস্থ বৃদ্ধা এসেছিলেন। চিকিৎসা আর একটু সেবা পেয়ে মুখে যে হাসিটা ফুটলো, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। মনে আছে একদিন আমরাও মানুষের সাহায্যের আশায় থাকতাম। হ্যাঁ, সেই দিনগুলোর কথা আমি কখনো ভুলিনি। মায়ের জন্যই আজ আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। তিনি না থাকলে হয়তো এখন অন্যের বাড়িতে কাজ করতে হতো। তাই তো ভাবছি, আমাদের আয়ের একটা অংশ গ্রামের এতিম আর অসহায় শিশুদের জন্য রাখা উচিত। আমিও সেটাই বলতে চেয়েছিলাম। কোনো শিশুর যেন শুধু অভাবের কারণে পড়াশোনা বন্ধ না হয়। আর কেউ অসুস্থ হলে টাকার অভাবে যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। ঠিক আছে, তাহলে প্রতি মাসে আমরা কিছু টাকা আলাদা করে রাখব। মানুষ আমাদের জন্য যেভাবে ভালোবাসার দরজা খুলে দিয়েছিল, আমরাও অন্যদের জন্য সেই দরজাটা খুলে রাখব। এটাই হবে মায়ের শেখানো সবচেয়ে বড় শিক্ষা। দুই বোন একে অপরের দিকে তাকিয়ে হাসে। দূরে কয়েকজন এতিম শিশু খেলা করছে। তাদের দিকে তাকিয়ে দুই বোনের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে।